এসএসসি 27 এবং 28 ব্যাচের কমার্সের শিক্ষার্থীরা কেমন হয় যদি একটা অঙ্ক করে আমরা ফিনান্সের গড় মুনাফার হার পদ্ধতি এবং পেব্যাক সময় পদ্ধতি শিখে ফেলি? তাহলে বিষয়টা কি খুব দারুণ না? তাহলে দেখো এই যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, এটা ঢাকা বোর্ড 2000, এই যে ঢাকা বোর্ড 24-এ এটা হচ্ছে যে প্রশ্নটা আসছিল, এবং এই একটা প্রশ্ন করেই আমরা হচ্ছে গড় মুনাফার হার পদ্ধতি এবং পেব্যাক সময় পদ্ধতি আমরা শিখে ফেলবো। দেখো এই প্রশ্নটা যদি আমরা একটু দেখি, এখানে গ নাম্বারে তোমরা যদি একটু দেখো যে রংপুর হাউজিং লিমিটেডের গড় মুনাফার হার নির্ণয় করতে বলছে, এবং আমরা এই একটা অঙ্কের মধ্যে গড় মুনাফার হার কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখবো। এরপর নাম্বার ঘতে দেখো যে কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্তৃক এই যে পেব্যাক সময় নির্ণয় করতে বলছে, তাহলে পেব্যাক কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা শিখে ফেলবো। তাহলে দেখো আমরা কিভাবে নির্ণয় করতেছি। প্রশ্ন 3, জনাব ওয়াসিফ রংপুর হাউজিং লিমিটেডের একজন আর্থিক ব্যবস্থাপক। কিসের ব্যবস্থাপক? আর্থিক ব্যবস্থাপক। তিনি একটি নতুন প্রকল্পে বিনিয়োগের চিন্তা ভাবনা করছেন। উক্ত প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ কত? 25 লক্ষ টাকা। দেখো ভালো করে দেখো, প্রাথমিক বিনিয়োগ কত ভাইয়া? 25 লক্ষ টাকা। এখন আমাকে বলতেছে উক্ত প্রকল্প হতে প্রথম থেকে পঞ্চম বছর পর্যন্ত অবচয় এবং কর পূর্ব মুনাফা যথাক্রমে, বলতেছে অবচয়ও বাদ দেয় নাই, করও বাদ দেয় নাই। বোঝা গেল? অবচয়ও বাদ দেয় নাই, করও বাদ দেয় নাই, যথাক্রমে আমাকে এখানে বলতেছে 5 লক্ষ টাকা, এরপর বলতেছে 7 লক্ষ টাকা, এরপর বলতেছে 8 লক্ষ টাকা, 9 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা পাওয়া যাবে। করহার বলছে, এখন বলতেছে করহার কত? 20%। বুঝা গেল? তার মানে অবচয় তারা সেখানে বাদ দেয় নাই, করও সেখানে বাদ দেয় নাই। তাহলে আমরা এখানে কর পূর্ব মুনাফা আমরা পেয়েছি, এই যে পেয়েছি, হ্যাঁ পেয়েছে। এখন আমাকে বলতেছে যে রংপুর হাউজিং গড় মুনাফার হার নির্ণয় করো। কি নির্ণয় করো? গড় মুনাফার হার নির্ণয় করো। খুব চমৎকারভাবে আমরা এখন করব। গড় মুনাফার হার নির্ণয় করতে বলছে প্রথম কথা গতে, আর ঘতে বলতেছে পেব্যাক সময় নির্ণয় করার জন্য। এবং তোমাদের বোর্ডে অধিকাংশ সময় এই ধরনের ম্যাথই তোমরা পাবা। প্রথম এই ধরনের ম্যাথই পাবা, একটাতে বলবে গড় মুনাফার হার নির্ণয় করতে এবং আরেকটাতে বলবে পেব্যাক সময় নির্ণয় করতে। এই জন্য তোমরা যারা স্টুডেন্টরা আছো আমার, তোমরা একটু খুব চমৎকারভাবে এই প্রশ্নটা দেখো, ভালোভাবে দেখো। এই একটা প্রশ্ন দেখলে এই একটার মধ্যে দুইটা যেহেতু চলে আসছে, এবং আরও তোমরা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? দেখো আমরা গড় মুনাফার হার নির্ণয় করবো, এবং গড় মুনাফার হার নির্ণয় করার জন্য তোমাদেরকে বলছে গড় মুনাফার হার মানে কি, এরকম একটা বক্স করে ফেলবা, এই যে এইভাবে একটা বক্স করে ফেলবা, ঠিক আছে? করে এরপরে আমার কাজ হইতেছে যে কি করা, এটার নাম দেওয়া। নাম দিলাম। এখানে বছর কয়টা বছর বলছে? যে এখানে 5 বছর বলছে, রাইট? 5 বছর বলছে। যে একটা হলো তোমার বলবো হতে কত, এই যে পঞ্চম বছর পর্যন্ত, এই যে 5 পঞ্চম বছর পর্যন্ত, তাহলে 5 বছর। আমরা 5 বছরের জন্য তাহলে গড় করি। এই যে এখানে একটা করলাম, এখানে আরেকটা করলাম, 2টা 3টা 4টা, এই যে 5টা, কেমন? এই যে 5টা ঘর আমরা করলাম। এখন এই 5টা ঘর করার পরে আমরা যদি আবার একটু যদি তোমাদেরকে করে দেখাই যে আসলে দেখো এখানে আমরা দিব হচ্ছে কি বিবরণ, কেমন? এরপর দেখো প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, এরপর হচ্ছে পঞ্চম বছর, কেমন? ওকে গেল। তো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। প্রথম আমার কাজ কি? প্রথম আমার কাজ হচ্ছে যেখানে বিক্রয় লেখা, তাই না? কিন্তু মজার বিষয় দেখো এখানে কিন্তু বিক্রয় নেই। আমাকে কি বলছে যে বিক্রয় থেকে চলতি খরচ, স্থায়ী খরচ যা আছে সব বাদ দেওয়ার পরে আমাদেরকে যে অবচয়কে নির্ণয় করতে হয়, তোমাদেরকে আরেকটু দেখাই। এই যে আমরা কি করি, আমরা হচ্ছে বিক্রয় লিখি, বিক্রয় থেকে আমরা চলতি খরচ বাদ দেই, এরপর আমরা কি করি, স্থায়ী খরচ বাদ দেই, এরপর আমরা কি করি, অবচয় বাদ দেই, এরপর যে টাকাটা আসবে সেখান থেকে আবার কর বাদ দেই। কি বাদ দেই? কর বাদ দেই, তাই না? কর বাদ দেওয়ার পর যেটা আসে সেটা হচ্ছে আমার নেট মুনাফা। কিন্তু দেখো ওখানে বিক্রয় দেওয়া নাই, চলতি খরচ, স্থায়ী খরচ কিছু দেওয়া নেই। তাহলে এটুকু কাজ তারা করছে, করার পরে বলছে অবচয়, অবচয় এবং কর পূর্ব মুনাফা। তার মানে তারা অবচয়টা বাদ দেওয়া নাই, তাহলে বাদ দেয় না, তাহলে আমাদের কি করতে হবে? এই অবচয়টা বাদ দিতে হবে, তাই না? তাহলে আসো এখানে আমরা এই বিক্রয় লিখবো না, আমরা এখানে কি লিখবো? আমরা এখানে লিখব যে অবচয় ও এই যে কর পূর্ব মুনাফা, ঠিক আছে? অবচয় এবং কর পূর্ব মুনাফা কত আসলো ভাইয়া? আমরা যদি একটু দেখি, এই যে 5 লক্ষ, 7 লক্ষ, 8 লক্ষ দাও। এই যে 5 লক্ষ, এটা সহজ আছে অঙ্ক, ঠিক আছে? 7 লক্ষ, 8 লক্ষ, ঠিক আছে? তাহলে 5 লক্ষ, 7 লক্ষ, 8 লক্ষ আমরা পেলাম। এরপরে আমাদের কাজ হচ্ছে
এই যে 9 লক্ষ এবং 12 লক্ষ এই দুটো অ্যামাউন্ট আমরা লিখব, 9 লক্ষ এবং 12 লক্ষ। এই যে দেখো, এই যে 9 লক্ষ এবং এখানে আছে হচ্ছে 12 লক্ষ, ঠিক আছে। তাহলে আমরা লিখে ফেললাম, এই যে খুব চমৎকারভাবে আমরা দেখলাম হচ্ছে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর পর্যন্ত অবচয় এবং কর পূর্ব যে মুনাফাটা আছে সেটা আমরা লিখে ফেললাম। এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে অবচয় বাদ দেওয়া। কি বাদ দেওয়া ভাইয়া? অবচয় বাদ দেওয়া। এখন দেখো, এখানে প্রশ্নের মধ্যে তো অবচয় দেওয়া নাই, কিন্তু অবচয় কীভাবে নির্ণয় করতে বলছিলাম? আমাদের অবচয় নির্ণয় করার সূত্র হচ্ছে যে তোমাদেরকে বলছি, এই অবচয় কীভাবে নির্ণয় করবা? প্রথমে তোমার যে বিনিয়োগটা আছে, বিনিয়োগ, হ্যাঁ বিনিয়োগ, এখানে আমাদের সূত্র যদি তোমাদেরকে এখানে লিখে দেখায় যে বিনিয়োগ থেকে ভগ্নাবশেষ মূল্য যেটা সেটা বাদ দিবা। ভগ্নাবশেষ ডিভাইডেড বাই কি? ডিভাইডেড বাই কত? ডিভাইড বাই হচ্ছে বছর, ওই যে যত বছরে কি হয়েছিল, পণ্যটা ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমরা এখানে তো কি দেওয়া নাই, এখানে বিনিয়োগ, বিনিয়োগ, বিক্রয় না, বিনিয়োগ, ঠিক আছে, বিনিয়োগ। তাহলে বিনিয়োগ আমাদের এখানে কত? প্রশ্নের মধ্যে কত আসছে? এখানে বিনিয়োগ আমাদের দেওয়া আছে 25 লক্ষ টাকা, কিন্তু কোনো ভগ্নাবশেষ মূল্য কি দেওয়া আছে? দেওয়া নাই। তার মানে আমরা 25 লক্ষ টাকা লিখি। এই যে দেখো, এখানে 25 লক্ষ টাকা আমরা লিখব। এখন মাইনাস ভগ্নাবশেষ মূল্য দেওয়া নাই 0, তাহলে বছর কয় বছর? 5 বছর ব্যবহার করছে। তাহলে এখানে যদি আমরা দেখি 5 5 25, তার মানে 5, এই যে শূন্য দুইটা এবার আরো দুইটা, এই যে 5 5 25, তার মানে আছে কয়টা? 5, আর এদিকে শূন্য আছে 5টা, শূন্য আছে 5টা, আমরা লিখে দিলাম। তার মানে 5 লক্ষ টাকা। এই 5 লক্ষ টাকা আমরা কি করব? এখানে বাদ দিব। 5 লক্ষ টাকা বাদ দিলাম। এই যে দেখো, আবারও 5 লক্ষ টাকা বাদ দিব। সবগুলো থেকে আমাদের 5 লক্ষ টাকা বাদ দিতে হবে, কারণ এই 5 লক্ষ টাকা সবগুলো বছরেরই অবচয়, ঠিক আছে। আবারও 5 লক্ষ বাদ দাও, 5 লক্ষ আমরা বাদ দিলাম, আবারও 5 লক্ষ বাদ দাও, আবারও 5 লক্ষ, আর তো নাই। তাহলে 5 বছরে 5 লক্ষ আমরা কি করে দিলাম? বাদ করে দিলাম। এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে আস্তে করে এভাবে কি করে দেওয়া, দাগ টেনে দেওয়া। এরপরে দেখো, আমার কাজ হচ্ছে যে এখান থেকে এবার বাদ করে দেওয়া, ঠিক আছে। তাহলে বাদ করার জন্য আমরা কি করবো? 5 লক্ষ থেকে 5 লক্ষ চলে গেলে তো নাই, এটা 0 হয়। এরপর 7 লক্ষ থেকে 5 লক্ষ চলে গেলে কত হয়? 2 লক্ষ, তাই না? 2 লক্ষ। এরপর দেখো, এই যে 8 লক্ষ থেকে 5 লক্ষ চলে গেলে 3 লক্ষ, তাই না? 9 লক্ষ থেকে 5 লক্ষ চলে গেলে 4 লক্ষ। এরপর হচ্ছে 12 লক্ষ থেকে 5 লক্ষ চলে গেলে আমরা পাই হচ্ছে 7 লক্ষ। হ্যাঁ, কি তাই না? 5 6 7 8 9 10 11 12, 7 লক্ষ। ওকে, এখন আমার কাজ হচ্ছে, খুব চমৎকারভাবে যে করটা বাদ দেওয়া। কি বাদ দেওয়া? কর বাদ দেওয়া, ঠিক আছে। কর আমাকে কত পার্সেন্ট বললো? কর আমাকে বললো এখানে 20%। কত বলছে? 20%। তাহলে এই যে 20% আমরা এখানে লিখলাম, কেমন? ওকে, তাহলে আমরা 20% সেখানে লিখবো। এখন তোমাদেরকে দেখো যে রাউন্ড ফিগার না অঙ্কগুলো, এই যে সংখ্যাগুলো তোমাদেরকে বলছিলাম, রাউন্ড ফিগারে পার্সেন্টেজ নির্ণয় করা খুবই সহজ। আমি যদি তোমাদেরকে একটু বলি যে এই যে দেখো, এটা হচ্ছে তোমার কত? 2 লক্ষ। 2 লক্ষ থেকে একটা শূন্য যদি বাদ দিয়ে দাও, একটা শূন্য বাদ দিয়ে দিলে আমার কত থাকে দেখো, একটা শূন্য ধরো আমি এখান থেকে বাদ দিয়ে দিলাম, বাকি আছে কয়টা? বাকি আছে ধরো হচ্ছে যে এখানে 20,000 হয়। তাহলে 20,000কে যদি 20,000 হলে 10% হবে। তাহলে আমরা একটা শূন্য বাদ দিলে পাচ্ছি হচ্ছে 10%, ঠিক আছে। তাহলে এরপরে একটা শূন্য বাদ দিয়ে আমরা পাচ্ছি 20,000। তাহলে 20,000কে ডবল করলে কত হয়? 40,000। তাহলে 40,000 কত পার্সেন্ট হবে? 20% হবে, তাই না? এবার আমরা হচ্ছে ম্যাথমেটিক্যালি একটু দেখার চেষ্টা করি যে আমরা যেটা বললাম সেটা ঠিক আছে কিনা, কেমন? এই যে ক্যালকুলেটরে আমরা যাব, ক্যালকুলেটরে আমরা যাওয়ার পরে এখন দেখব এই যে 20, এটা আমরা ছিল 2 লক্ষ টাকা। কত ছিল? 2 লক্ষ, কেমন? আছে এই যে 2 লক্ষ, হ্যাঁ 2 লক্ষ টাকার মধ্যে আমরা কি করবো? এই যে 10% করবো। দেখি, এগুলো হচ্ছে ঠিক নেই, এখানে ক্যালকুলেটরটা কাজ করতেছে না। আচ্ছা, আমরা একটু মোবাইলের মধ্যে দেখি, কেমন? মোবাইলের মধ্যে দেখবো। এই যে 2 লক্ষ টাকা যেটা পাইছি, এই যে 2 লক্ষ গুণ 20% আসতেছে কত? 40,000 টাকা। তাহলে আমরা যেটা বলেছি সেটাই, কত আসতেছে? 40,000 টাকা। তাহলে আমরা একটু মুছে ফেলি, ঠিক আছে। এটা কত? এটা 2 লক্ষ। তাহলে 2 লক্ষ টাকার 20% আসতেছে 40,000। কত আসতেছে? 40,000। ওকে, এটা আমরা বাদ দিয়ে দিব। তাহলে 3 লক্ষ টাকা সেভাবে কত হবে? ধরো এখানে একটা শূন্য নাই, এখানে একটা শূন্য নাই, তো শূন্য যদি একটা না থাকে তাহলে আসতেছে কত? 30,000। 30,000-এর ডাবল কত? 60,000। 20% দেখছো? 20% নির্ণয় করা সহজ। ওকে, এখন এখানে দেখো, এখানে সেম, এখানে একটা শূন্য বাদ দিলে কত হচ্ছে? 40,000। 40,000 মানে 10%, তাহলে ডাবল করলে 80,000। এই 80,000 হচ্ছে 20%, ঠিক আছে। আমরা এটাও বাদ করে দিলাম।
এরপর 7 লক্ষ, 7-এর এখানে তুমি কি করো, একটা শূন্য বাদ দাও, কত, 70,000, 70,000 ডাবল করলে কত হয়, 70, হ্যাঁ 40, 50, 60, 70 মানে 30, তাহলে 70-এর সাথে 3 যোগে 1,40,000 হয়, রাইট? 70 দুগুণে কত, 1,40,000, 7 দুগুণে 14, এই যে 70 যোগ 70, 1,40,000, ওকে। এটা আবার 1,40,000 হয়ে গেছে তোমার ডাবল করলে, কেমন? এই যে আমরা এটাকে ম্যানুয়ালি আবার একটু করে যদি তোমাদেরকে দেখাই, আমরা দেখবো যে এখানে দেখো যে 7 লক্ষ যেটা পাইছি, 7 লক্ষ, এই 7 লক্ষ থেকে আমরা বাদ দিব হচ্ছে 1,40,000, কত বাদ দিব, 1,40,000, আচ্ছা ও সরি, 7 লক্ষ গুণ এটা আমরা পাবো হচ্ছে 20%, 20% করলে ওই 1,40,000 আসে। আচ্ছা এখন আমরা কি করব, আবারও এই যে এটাকে আমরা কি করে দেবো, একটু টেনে দেবো, দেওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে বিয়োগ করে দেওয়া। বিয়োগ করো, এই যে 2 লক্ষ থেকে 40,000 বাদ দিলে 1,60,000, 1,60,000 হয় না, একটু বিয়োগ করো, দেখো 1,60,000 হয়। 3 লক্ষ থেকে যদি 60 বাদ দেয় তাহলে আমরা পাবো 2,40,000, কত পাবো, 2,40,000। এরপর দেখো এই যে 4 লক্ষ থেকে 80,000 বাদ দিয়ে দেবো, তার মানে 3,20,000, তাই না? এরপর দেখো এখন আমাদের কাছে 7 লক্ষ যদি 1,40,000 চলে যায়, 7 লক্ষ যদি 1,40,000 যদি আমার চলে যায়, তাহলে 6 লক্ষ, 5,60,000, 5 লক্ষ কত হবে, 60 হবে। দেখো আমরা আবার এটাকে একটু ম্যানুয়ালি করে দেখি, যে এখানে আমরা পাচ্ছি হচ্ছে 7 লক্ষ মাইনাস 140, তার মানে 560, ওকে ফাইন। এখন আমরা পাইছি কি, কর পরবর্তী নিট মুনাফা পাইছি, এই যে নিট মুনাফা পাইছে। এখন আমাদের কাজ হচ্ছে এই যে যেটা পাইছে, তোমাদেরকে বললাম যে এটা পাওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে খুব চমৎকারভাবে গড় নিট মুনাফা বের করা। কি বের করব, এই যে গড়, এই যে গড় নিট মুনাফা যেটা সেটা বের করব। এরপর হচ্ছে গড় নিট মুনাফা পাওয়ার পরে আমরা গড় বিনিয়োগ বের করব। কি বের করব ভাইয়া, গড় বিনিয়োগ বের করব। তাহলে গড় নিট মুনাফা পেলাম, গড় বিনিয়োগ বের করব। গড় নিট মুনাফা বের করার জন্য আমরা কি করি, আমরা এভাবে হচ্ছে দাগ টেনে দেই, এরপর হচ্ছে গড় বিনিয়োগের জন্য তো সিম্পল। আচ্ছা এখন আসো, গড় নিট মুনাফার এখানে যতগুলো পাইছে সব আমরা এখানে নিয়ে আসব, এই যে এই পাশে। এই যে আমরা পাচ্ছি কত, এটা তো, এটা যেহেতু শূন্য এটাও শূন্য, তার মানে এখান থেকে কাজ করতে হবে, তাই তো? এই যে 1,60,000, এই যে 1,60,000, 2,40,000, আসো, এই যে 1,60,000 যোগ 2,40,000 যোগ, আসো 1,60,000, 2,40,000 গেল। এরপর 3,20,000, 5,60,000, এরপরে হচ্ছে আমরা এদিকে যাব 3,20,000, 5,60,000, এই যে 3,20,000 যোগ এই যে 5,60,000, 5,60,000, কেমন? ওকে। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এগুলোকে আমরা কি করে দিব, বছর কয়টা, 5টা, তাহলে 5 দিয়ে আমরা ভাগ করে দেব, ভাগ করে দিয়ে যত পাই তত। আর গড় বিনিয়োগের ক্ষেত্রে, গড় বিনিয়োগের ক্ষেত্রে আমার কত, বিনিয়োগ কত, বিনিয়োগ আমরা ওই যে এখানে প্রশ্নের মধ্যে পড়ছিলাম না, বিনিয়োগ আমার 25 লক্ষ টাকা। এই যে 25 লক্ষ টাকা যেটা এখানে আছে, এই 25 লক্ষ টাকা আমরা এখানে কি করে দেব, লিখে দিব। আর ভাগ করব কত দিয়ে, গড় বিনিয়োগ ভাগ করব আমরা কত দিয়ে, 2 দিয়ে, ঠিক আছে? 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে আমাদের কত আসতেছে, 2 দিয়ে ভাগ করলে ওই যে 12 12 24 12.5 মানে 12,000, 12,50,000, তাই না? 12 12 24 আর 50 50 1 লাখ মানে 25 লক্ষ হয়ে গেল, 12,50,000। আর এটা এখন আমরা কাজ করবো। এটা কাজ করার জন্য তোমরা ক্যালকুলেটরে চলে যাবা, চলে গিয়ে প্রথমে 1,60,000 লিখো, ঠিক আছে? এই যে 1,60,000 আমরা লিখলাম, যোগ, আমরা যোগ দিলাম, এরপর 2,40,000 আমরা দিলাম, এরপর 2,40,000 আমরা দিলাম, ঠিক আছে? 2,40,000, এরপরে হচ্ছে আমরা হলো দিব হচ্ছে 3,20,000, 2,40,000, এবার যোগ দিব 3,20,000, ঠিক আছে? 3,20,000 দেওয়ার পরে এরপরে আমরা 5,60,000 আবার যোগ দেবো, 5,60,000, ঠিক আছে? এরপরে সবগুলো যোগ করার পরে আমরা ভাগ করব কত দিয়ে, ভাগ করব আমরা 5 দিয়ে, কত আসলো, 2,56,000, এই যে 2,56,000 গেল। ওকে, তো সর্বশেষ আমার পার্ট কি, এখন আমার কাজ হচ্ছে গড় মুনাফার হার নির্ণয় করা, সর্বশেষ কাজ, অর্থাৎ প্রশ্নে আমাকে যেটা বলছে সেটা আমরা কাজ করতেছি। প্রশ্নে আমাদের কাজ কি, প্রশ্নে আমাদের কাজ হচ্ছে এইটাকে কাজ করে আমরা এখন গড় মুনাফার হার নির্ণয় করব। আমরা বলছি সুতরাং গড় মুনাফার হার সমান, গড় মুনাফার হার, তাহলে গড় মুনাফার হার সমান কি, গড় মুনাফার হার সমান হচ্ছে গড় নিট মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ। আমরা যদি একটু এখানে করে দেখাই, উপর আমরা দিব হচ্ছে গড় নিট মুনাফা ডিভাইড বাই গড় বিনিয়োগ, গড়
বিনিয়োগ। এখন যদি তোমাদেরকে একটু বলি গড় নিট মুনাফা আমরা কত পাইছি ভাইয়া, এই যে 2,56,000, এই যে 2,56,000 আমরা এখানে বসাবো। এরপর গড় বিনিয়োগ আমরা কত পাইছি 12,50,000, এই যে 12,50,000। কেমন, এই যে এখানে কিন্তু এটা 100 দিতে হবে, রাইট? সূত্রে কিন্তু ইনটু 100 আছে। ওকে, এখন আমার কাজ হচ্ছে চমৎকারভাবে লেখা, এবং এটা করার জন্য আমরা একটু ক্যালকুলেটরের সহযোগিতা নিই। এই যে ক্যালকুলেটর আসলাম। ওকে, এটাতে আসার পরে আমরা এখন কি করবো, যে 2,56,000 এটা লিখি আমরা এখানে। এই 2,56,000 ভাগ দিলাম, ভাগ দেওয়ার পরে 12,50,000 এটা দেব। 12,50,000 দেওয়ার পরে আমরা 2,56,000 12,50,000 ইকুয়াল দিলাম। দেওয়ার পরে আমরা কি করবো, গুণ দিব আমরা কত 100 গুণ দিলে আমরা কত পাই 20.48, এই যে 20.48%। তো এই যে 20.48 আমরা যেটা পেলাম, এই যে 20.48 আমরা যেটা পেলাম, এটা হচ্ছে আমার জন্য কি ভাইয়া, এটা হচ্ছে আমার জন্য এটাই হচ্ছে আমার জন্য কি, এটা হচ্ছে আমার জন্য কি, এটাই হচ্ছে আমার জন্য এখানকার গড় মুনাফার হার। অর্থাৎ তারা এখানে আমাকে যেটা বলেছে, যেটা নির্ণয় করতে বলেছে, সেটাই হচ্ছে আমরা এখানে নির্ণয় করে দেখাই দিলাম। কেমন? তো এখন আমাদের এই যে যেটা বলছে গড় মুনাফার হার নির্ণয় করার জন্য, এটা আমরা খুব চমৎকারভাবে করে ফেলেছি। এখন আমাদের কাজ হচ্ছে এই যে এটা কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্তৃক পেব্যাক সময় কত হবে নির্ণয় করো। অর্থাৎ আমাকে বলতেছে পেব্যাক সময় নির্ণয় করার জন্য। পেব্যাক সময় নির্ণয় করার জন্য আমরা কি বলি, ওই যে নগদান্ত প্রবাহ দেওয়া থাকে প্রশ্নের মধ্যে, তাই না? নগদান্ত প্রবাহ দেওয়া থাকে, এরপরে কিন্তু আমরা ক্রমযোজিত নগদান্ত প্রবাহ বের করি। কিন্তু দেখো এই প্রশ্নের মধ্যে কিন্তু নগদান্ত প্রবাহ দেওয়া নেই। এখন তোমাদেরকে আমরা বলছিলাম যে নিট মুনাফার সাথে অবচয় যোগ করলে নগদান্ত প্রবাহ পাওয়া যায়। তো এখন আমরা এটা করি, এটা যদি আমরা করি তাহলে আমরা তোমাদেরকে কি বললাম, যে যদি আমাদের নগদান্ত প্রবাহ দেওয়া না থাকে তাহলে আমরা কি করি, আমরা হচ্ছে যে নিট মুনাফা পেয়েছি, যে নিট মুনাফা, এই নিট মুনাফার সাথে আমরা যদি অবচয়টা যোগ করি, কি করি, এই যে অবচয় যোগ করি, তাহলে আমরা নগদান্ত প্রবাহ পাবো। নগদ আন্তঃপ্রবাহটা পেতে পারি। তাহলে আমরা কি বললাম, এই যে নিট মুনাফা যেটা আছে সেটার সাথে যদি আমরা অবচয় যোগ করি, তাহলে আমাদের যে জিনিসটা দরকার, আমাদের কোন জিনিসটা দরকার, আমাদের দরকার হচ্ছে যে নগদান্ত প্রবাহ, তাহলে সেই নগদান্ত প্রবাহটা আমরা পেয়ে যাবো। এবং এটা আমরা তোমাদেরকে আগের ক্লাসগুলোতে আমরা বলছি, যদি না মনে না থাকে তাহলে একটু করে দেখে আসো, দেখবো যে আমরা সেখানে বলেছি যে নিট মুনাফার সাথে যখন তুমি অবচয় যোগ করো তাহলে তোমরা নগদান্ত প্রবাহ পাবা। এই তো, তাহলে এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে চলে যাব যে আসলে আমরা যেখানে করেছিলাম, এখানে আমরা গড় মুনাফার হার নির্ণয় করেছে। এখন এই যে জায়গায় এই যে নিট মুনাফা পাইছি, এই নিট মুনাফার সাথে যদি ভাই আমরা অবচয় যোগ করি, কি করি, অবচয় যোগ করি, তাহলে কি আমরা নগদান্ত প্রবাহ পাবো না? অবশ্যই নগদান্ত প্রবাহ পাবো। যদি আমরা অনগদান্ত প্রবাহ পাই, তাহলে আমরা যদি সেখানে চলে যাই, আমরা একটু চলে যাই, তোমাদেরকে একটু দেখাই। এই যে এখানে আসো, এখানে এসে আমরা আবারও তোমাদেরকে একটু দেখাই যে আসলে ওই এটুকু আমরা করবো যে নগদান্ত প্রবাহ বের করার জন্য আমরা কাজ করতেছি। তাহলে কাজ করার জন্য এখন আমরা কি করব, আমরা এখানে বক্সের নাম দিব, অর্থাৎ যেভাবে আমরা হচ্ছে গড় মুনাফার হার নির্ণয় করি, তাই না? তো গড় মুনাফার হার যেভাবে নির্ণয় করি সেভাবে। তাহলে আমরা এখানে কি দিব, 5টা বছর দিব, দাও 1টা বছর, 2টা বছর, 3টা বছর, 4টা বছর, 5টা বছর। কেমন, এই যে 5টা বছর দিয়ে আমরা এখন দিব হচ্ছে বিবরণ। এরপর আমরা দিব হচ্ছে এখানে প্রথম বছর, এখানে দ্বিতীয় বছর, এখানে তৃতীয় বছর, এখানে চতুর্থ বছর, এখানে পঞ্চম বছর। কেমন? ওকে, ফাইন। এখন আমরা কি করব, আমরা এখানে নিট মুনাফাটা লিখব, যেহেতু নিট মুনাফাটা আমরা ওখান থেকে নিয়ে আসবো, তাই না? ওখানে প্রথম বছর আমরা 0 পাইছিলাম, তাহলে আমরা একটু যাই, এখানে তো আমরা 0 পাই, 160, 240, 320, 560, তাহলে 160, 240 আমরা একটু লিখে যাই, এই যে 160, 240, 0 আছে কয়টা, 3টা, 0 আছে কয়টা, 3টা। ওকে, এরপরে 160, 240, 320, 560, এই যে এখন আমরা দিব হচ্ছে 320, এরপর আমরা দিব হচ্ছে 560। ওকে, ফাইন। এরপর এখন আমরা কি করব, অবচয় যোগ করব, এটার সাথে যোগ অবচয়।
অবচয় যোগ করব, অবচয় যোগ করব। তাহলে অবচয় আমরা কত পাইছিলাম যেন এর আগের অঙ্কে? 5 লক্ষ পাইছি। সেই 5 লক্ষ আমরা এখানে লিখবো। এই যে দেখো 5 লক্ষ, 5 লক্ষ, 5 লক্ষ, এই যে আবার লিখতেছে 5 লক্ষ, আবার লিখো 5 লক্ষ। কেমন? ওকে ফাইন। তো আমরা হচ্ছে যে এই যে এটা কি করব, এটা থেকে এটা কি করব, যোগ করব, রাইট? এটা যোগ করতে হবে, তাই না? যোগ করতে হবে। যোগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমার জন্য নগদ আন্তঃপ্রবাহ। তাহলে শূন্যর সাথে 5 লক্ষ যোগ করলে 5 লক্ষই থাকে, তাহলে এটা হচ্ছে আমার জন্য নগদ আন্তঃপ্রবাহ। এরপরে 1 লক্ষ 60 আর 5 লক্ষ, তার মানে হচ্ছে কি 6 লক্ষ 60। এই 6 লক্ষ 60 হচ্ছে আমার দ্বিতীয় বছরের নগদ আন্তঃপ্রবাহ। এরপর 2 লক্ষ 40, এরপর আমার হচ্ছে 5 লক্ষ, 5 লক্ষ 6 লক্ষ 7 লক্ষ 40, তাই না? এই 7 লক্ষ 40 হচ্ছে আমার জন্য নগদ আন্তঃপ্রবাহ। এরপর আমরা 5 লক্ষ, 5 6 7 8, 8 লক্ষ 20। এই 8 লক্ষ 20 হচ্ছে আমার জন্য কি ভাইয়া? এই 8 লক্ষ 5 6 7 8, 8 লক্ষ 20 হচ্ছে আমার জন্য নগদ আন্তঃপ্রবাহ। এরপর 5 5 10 লক্ষ, এই যে 10 লক্ষ 60, এই 10 লক্ষ 60 হচ্ছে আমার জন্য নগদ আন্তঃপ্রবাহ, তাই না? এই যে আমরা নগদ আন্তঃপ্রবাহগুলো পেয়েছি, নগদ আন্তঃপ্রবাহ, এই নগদ আন্তঃপ্রবাহগুলো আমরা পেয়েছি। এখন আমরা তো নগদ আন্তঃপ্রবাহ পাইছি, এখন আমরা কি করব? এখন আমরা সুন্দর করে পেব্যাক সময় নির্ণয় করব, এবং এটা নির্ণয় করা আরও সোজা। তোমাদেরকে নর্মাল সেন্সে, অর্থাৎ নর্মালি আমরা যেভাবে পেব্যাক সময় নির্ণয় করি ঠিক সেভাবে আমরা পেব্যাক সময় নির্ণয় করে দিব। আসো তোমাদেরকে একটু দেখাই। এই যে পেব্যাক সময় নির্ণয় করার জন্য আমরা কি করি? আমরা হচ্ছে এটাকে একটা নাম দিয়ে দিব। আসো একটা নাম দেব। তাহলে নামের ঘর আমরা অঙ্কন করলাম, করার পরে এখন আমাদের কাজ হচ্ছে এটাকে জাস্ট হচ্ছে এখানে আমরা একটা বিবরণের ঘর দিব। বিবরণের ঘর দেওয়ার পরে নগদ আন্তঃপ্রবাহ, ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহের জন্য দুইটা আলাদা আলাদা করে ঘর আমরা অঙ্কন করলাম। এখন আমরা এখানে আমরা দিব হচ্ছে বিবরণ, হ্যাঁ না বিবরণ নয়, এটা হচ্ছে বছরের ঘর, ঠিক আছে? বছর, এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমার জন্য বছর। এরপর এখানে দিব হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ, নগদ আন্তঃপ্রবাহ। এখানে আমরা দিব হচ্ছে ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ, ঠিক আছে? ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ, ঠিক আছে? গেল। তাহলে নগদ আন্তঃপ্রবাহ, ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ। এবং এটা পাওয়ার পরে আমরা এখানে দিয়ে দিব, প্রথমে 0 বছর দিতে হয়, তাই না? এরপর হচ্ছে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, এভাবে অঙ্কগুলো লিখতে হয়। এবার লেখার পর তোমাদেরকে বলছিলাম তোমাদের জন্য যাতে সুবিধা হয়, তো তোমরা কি করবে? এইভাবে একটা দাগ টেনে দিবা। এবার আবারও নিচে এসে এইভাবে তোমরা কি করে দিবা? এইভাবে দাগ টেনে দিবা। এরপর এখানে এসে আবারও এইভাবে দাগ টেনে দেবা। তখন তোমাদের কি হবে? সিরিয়াল মেনটেন করে তোমাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে? এভাবে দিয়ে দেবা। এরপর 4-এর জন্য এভাবে কাজ করে দিলাম। তাহলে আমরা খুব চমৎকারভাবে এগুলো শেষ করলাম। এখন আসো, এখন আমরা নগদ আন্তঃপ্রবাহগুলো লিখবো। যে 0 বছরে আমরা কি লিখি? 0 বছরে আমাদের যে বিনিয়োগ হয়েছে কয় টাকা ভাইয়া? 25 লক্ষ টাকা, তাই না? সেই 25 লক্ষ টাকাটাকে আমরা কি করি? এখানে লিখি, তাই না? যে এই যে মাইনাস চিহ্ন দিয়ে 25 লক্ষ আগে লিখে ফেলো, 25 লক্ষ লিখে ফেললাম। আবারও মাইনাস দিয়ে আমরা কি করলাম? 25 লক্ষ লিখে ফেললাম, ঠিক আছে? ওকে, ভালো কথা। এখন আসো, এই যে 5 লক্ষ, এই 5 লক্ষ তোমাকে এখানে লিখতে হবে, লিখলাম। এরপর আমার কাছে 6 লক্ষ 60 লেখা আছে, 6 লক্ষ 60ও আমরা লিখে ফেললাম। এরপর আসো 7 লক্ষ 40 লেখা আছে, 7 লক্ষ 40 আমরা লিখে ফেললাম, ঠিক আছে? এরপরে হচ্ছে 8 লক্ষ 20 লেখা আছে, 8 লক্ষ 20ও আমরা লিখে ফেললাম, তাই না? এরপরে দেখো হচ্ছে যে 10 লক্ষ 60, এই 10 লক্ষ 60ও আমরা লিখে ফেললাম, তাই না? ওকে। এরপরে এই যে আমরা খুব চমৎকারভাবে লিখে ফেলেছি। এখন আমাদের কাছে যে ক্রমযোজিত লেখা, অর্থাৎ এটাকে আমরা হচ্ছে যে ওই আগের বার আমরা যেভাবে লিখেছি না, ওই যে তোমাদের হলো যে আমরা যখন জেনারেল ম্যাথ করি তখন আমরা কি করি? সেখানে পরিসংখ্যান করি, এবং পরিসংখ্যানের সিস্টেম অনুযায়ী আমরা জাস্ট এখানে যোগ বিয়োগ করে সেটা অঙ্কটা জাস্ট বসায় দেব। এই যে মাইনাস যে 25 লক্ষ, এটার সাথে আমরা যোগ করব 5 লক্ষ। তাহলে 5 লক্ষ যদি আমরা যোগ করি তাহলে এটা খুবই সোজা। এই যে 25 থেকে 5 চলে যাবে, 5 চলে গেলে থাকবে হচ্ছে -20। তাহলে আমাদের তো আর ক্যালকুলেটরে যাওয়ার দরকার নাই, তাই না? এই যে আমরা পেলাম -20। এই যে -20 থেকে এখন আমরা ক্যালকুলেটরের সাহায্য নেই। এখন আমরা যাই, এই যে -20 লক্ষ, এটা আমরা লিখবো এখন। আসো, এই যে মাইনাস চিহ্ন দিয়ে আমরা হচ্ছে 20 লক্ষ লিখলাম, বুঝে? তাহলে -20 লক্ষ লিখলাম। -20 লক্ষ যেটা পেয়েছি এটার সাথে আমরা যোগ করব 6,40,000 টাকা। দাও যোগ করো, যোগ। এই যে 6,40,000, 6,40,000 টাকা আমরা যোগ করলাম। যোগ করে আমরা কত পেলাম? আমরা পেলাম -13,60,000 টাকা। এখন আমরা এখানে দেবো -13,60,000 টাকা।
পেলাম না? পেলাম। এখন এই যে 13,60,000 টাকা যেটা পেয়েছি ভাইয়া, এটার সাথে আবার যোগ করব আমরা কত, এই যে 7,40,000 টাকা যোগ করো, যোগ এই যে 7,40,000 টাকা আমরা কি করলাম, যোগ করলাম। তো 7,40,000 টাকা যোগ করার পরে আমরা কত পাই, -6,20,000 টাকা। আসো, -6,20,000 টাকা। খুব চমৎকারভাবে আমরা করেছি। এই যে -6,20,000 থেকে আমরা আবার যোগ করবো 8,20,000। এই যে -6,20,000 আমাদের এখানে তো দেওয়াই আছে, এবং এটার সাথে আমরা যোগ করব জাস্ট এই যে 8,20,000, যে 8,20,000 টাকা আমরা যোগ করলাম, 8,20,000 যোগ করে আমরা কত পাইলাম, 2 লক্ষ পাইলাম, 2 লক্ষ আমরা পেলাম, তাই না? এই 2 লক্ষের সাথে আমরা আবার যোগ করব 10,60,000 টাকা। তাহলে এটা তো সোজা, এই যে 2 লক্ষ 10,60,000 আর 2 লক্ষ 12,60,000 হয়। এই যে আমরা কি করে দিব, এই যে 12,60,000, তাই না? 2 লক্ষ আর হচ্ছে 10 লক্ষ, তার মানে 12,60,000 হয়ে গেল। এখন আমাদেরকে কি করতে হবে, ম্যানুয়ালি আমাদের কাজ করে সূত্র অ্যাপ্লাই করে আমাদের কাজ করতে হবে। এবং তোমাদেরকে এই অংশে দেখাবো কিনা, আচ্ছা পরবর্তী অংশে আমরা চলে যাই। এবং তোমাদেরকে প্যাবেক সমান নির্ণয় করা শিখেছিলাম ভাইয়া, কিভাবে বলছিলাম, এই যে প্যাবেক সমান হচ্ছে, প্যাবেক সমান আমাদেরকে মাইনাসওয়ালা সংখ্যা যেটা ক্রমযোজিত সেটা উপরে লিখতে হবে বলছিলাম, তাই না? এটা একটু মুছে দিই, এটা সুন্দর হয় নাই। এই যে দেখো, মাইনাসওয়ালা সংখ্যা যেটা সেটাকে উপরে বসাইতে হবে। মাইনাসওয়ালা সংখ্যা সর্বশেষ যে ক্রমযোজিত সেটা কত, সেটা হচ্ছে 6,20,000। তো সেটা আমরা এখানে লিখবো 6,20,000। এই যে 6,20,000, আচ্ছা এটাকে দাঁড়াও, 6,20,000। তো এখানে আরেকটা কাজ আছে, আরেকটা কাজ হচ্ছে যে আমাদেরকে একটু ফাঁকা করে দিই, দেওয়ার পরে এখন আমাদের কাজ কি, উপরে হচ্ছে 6,20,000, তাই না? 6,20,000 এটা কোনটা, এটা হচ্ছে এই যে সর্বশেষ মাইনাসের যে ক্রমযোজিত নগদ প্রবাহের যে সর্বশেষ মাইনাসওয়ালা যে সংখ্যাটা সেটা আমরা লিখলাম। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসবে, ওই যে তোমাদেরকে বললাম যে সব মাইনাস কেন হয় না, মাইনাস না হওয়ার কারণ হচ্ছে যে এটা, যে আমরা প্যাবেক সময় মানে সময় নির্ণয় করতেছে, তো সময় কখনো কি হয় না, ঋণাত্মক হয় না। আমরা বলি না -2 বছর পর আমাকে টাকাটা দিও, আমরা বলি 2 বছর পরে টাকা দিও। এই যে যেহেতু মাইনাস হয় না, সেজন্য এখানে কি বসবে না, মাইনাস বসবে না। এখন আমাদের এখানে আমরা কত যোগ করব, এই যে যেটা আমরা সর্বশেষ মাইনাসের যে ঘরটা পেয়েছি, সেই ঘর বরাবর যে বছরটা আছে 3, সেই 3টা আমাদেরকে এখানে যোগ করতে হবে। আমরা এখানে 3 যোগ দিলাম, ঠিক আছে? ওকে, তো 3 যোগ উপর হচ্ছে সর্বশেষ মাইনাসের যে ক্রমযোজিত নগদ প্রবাহ সেটা দিলাম, নিচে কি সর্বশেষ মাইনাসের যে ঘর আছে ওই ঘরের নিচের যে নগদ প্রবাহ, এই যে 8,20,000, এই 8,20,000টা আমরা নিচে বসাবো। 8,20,000 কি মনে থাকবে ভাইয়া? ওকে, এখন খুব সোজা, এখন আমরা কি করব, এখন আমরা ক্যালকুলেটরে যাই। আসো, ক্যালকুলেটরে এসে এখন আমাদের কাজ হচ্ছে যে ক্যালকুলেটর এখানে দেওয়া আছে, আমরা এখন কি করব, প্রথম উপরেরটা লিখবো 6,20,000 লিখবো, উপরে আমরা দিব 6,20,000। 6,20,000 দেওয়ার পরে আমরা ভাগ দিব, 6,20,000 ভাগ হচ্ছে 8,20,000, এই যে 8,20,000। তাহলে 6,20,000 ভাগ 8 লক্ষ কত, 6,20,000 ভাগ 8,20,000। এরপরে আমরা যোগ করব 3 দিয়ে, 3 দিয়ে আমরা যোগ করলাম, যোগ করে আমরা কত পাইলাম, 3.7। এটা কিন্তু 5 আছে, এই কি আছে ভাইয়া, 5 আছে। এখানে দেখো, যেহেতু আমরা বাদ দিব 6, তাহলে 6 যেহেতু বাদ দিচ্ছি এবং 6 সংখ্যাটা যেহেতু 5-এর চেয়েও বড়, তাই এর আগের সংখ্যার সাথে আমাকে 1 যোগ করতে হবে। তার মানে 3.76 আসবে, 3.76, এই যে বছর। এবং এটা হচ্ছে আমার পেব্যাক সময়। আমি বলতেছে আমার এই টাকাটা ফেরত আসতে আমার কত বছর লাগবে, এটা হচ্ছে আমার জন্য পেব্যাক সময়, ঠিক আছে? পেব্যাক সময়। তাহলে কি হলো, আমরা একটা ম্যাথে, অর্থাৎ একটা ম্যাথের মধ্যে, এই যে একটা ম্যাথে, এই একটা ম্যাথের মধ্যে আমরা 2টা ম্যাথ শিখলাম, অর্থাৎ আমরা গড় মুনাফার হারও শিখলাম, প্লাস আমরা হচ্ছে যে পেব্যাক সময় কীভাবে নির্ণয় করে সেটাও আমরা শিখলাম।